প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছো এবং নিরাপদে আছো। কুমিল্লা মডার্ন হাই স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর কৃষি শিক্ষা বিষয়ের অধ্যায় 1 অর্থাৎ আমাদের জীবনে কৃষির অধ্যায়টার পাঠ 1 এবং 2 নিয়ে আলোচনা করব। বাংলাদেশ কৃষি প্রধান দেশ এবং বাংলাদেশের প্রায় অধিকাংশ মানুষই এই সম্মানজনক পেশা অর্থাৎ কৃষি পেশার সাথে জড়িত। তো তোমাদের পাঠ 1-এ আছে, দেখো, কৃষির পরিধি এবং পরিসর, মানে কৃষি আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ আমরা এটা নিয়ে আলোচনা করব পাঠ 1-এ। কৃষি একটা আদি, আধুনিক এবং অত্যন্ত সম্মানজনক একটা পেশা, কারণ এর মাধ্যমেই মানুষ তাদের মৌলিক চাহিদাগুলো মেটাতে পারে। এখন মানুষের মৌলিক চাহিদাগুলো কি কি? মানুষের মৌলিক চাহিদাগুলো হচ্ছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা। এই প্রতিটা সেক্টরে কৃষির অবদান অপরিসীম। যেমন প্রথমে যদি আমরা খাদ্যের কথা বলতে যাই, ধান, গম, আলু, ভুট্টা, শাকসবজি, ফল ফলাদি, এসব খাদ্য এবং পুষ্টি আমরা কৃষি থেকেই পাই। এছাড়াও আমরা যে পোশাক পরিধান করি, এই পোশাকের সুতাগুলো আমরা কৃষি উপাদান থেকে পেয়ে থাকি। যেমন পাট, তুলা এবং রেশম থেকে আমরা এই কাপড় তৈরির সুতা পেয়ে থাকি। এছাড়াও আমরা যে ঘর বাড়ি নির্মাণ করি এবং আমাদের ঘর বাড়ির মধ্যে যে আসবাবপত্র, তাও আবার তার জন্য আমরা কৃষির উপর নির্ভরশীল। যেমন কাঠ, বাঁশ, খড়, শন, গোলপাতা ইত্যাদি থেকে গৃহ নির্মাণ সামগ্রী এবং আসবাবপত্র পাই। এছাড়াও বাঁশ, খড়, গবাদি পশুর গোবর, গাছের ঢাল ইত্যাদি আমরা জ্বালানি হিসেবেও ব্যবহার করি। এখন বর্তমানে আমাদের গ্রামাঞ্চলে দেখা যায় যে অনেকেই আমাদের গ্যাসের সুবিধাটা নাই। তো সেই ক্ষেত্রে আমরা এগুলাকে পশুর গোবর, গাছের ঢাল, বাঁশ, খড় এগুলাকে আমরা জ্বালানি হিসাবে ব্যবহার করি। কাঠ ও আখের ছোবড়া, বাঁশ ইত্যাদি থেকে আমরা কাগজ পাই। তাইলে এখন আরেকটা প্রশ্ন আসতে পারে এখানে অবজেক্টিভ, যে কাগজ তৈরির কাঁচামাল কোনগুলো? তাহলে কাঠ, আখের ছোবড়া এবং বাঁশ। এছাড়াও আমরা আমাদের কিছু ঔষধি গাছও আছে, যেগুলোকে আমরা ওষুধ হিসাবে ব্যবহার করতে পারি। যেমন আমলকি, হর্তকি, বয়রা, থানকুনি, বাসক ইত্যাদি। এখানেও একটা প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি ঔষধি গাছ? তো আমার এখানে বইয়ে যতগুলো নাম আছে সবগুলোই আমরা মনে রাখবো: আমলকি, হর্তকি, বয়রা, বাসক এবং থানকুনি। তো খাদ্য উৎপাদন এবং বস্ত্র ও বাসস্থানের উপাদানের সরবরাহ করে থাকেন হচ্ছে কৃষক। কৃষিভিত্তিক বাংলাদেশের সার্বিক উন্নয়ন কৃষি নির্ভর। তাই কৃষির উন্নয়ন হলে দেশের অর্থনৈতিক অবস্থারও উন্নয়ন হবে। আমাদের এই মৌলিক চাহিদাগুলো মেটানো হয় বিভিন্ন ফসল উৎপাদন, পশু পাখি প্রতিপালন, মৎস্য চাষ এবং বনায়নের মাধ্যমে। বিভিন্ন ফসল উৎপাদন বলতে এখানে দুইটা ফসলকে বোঝানো হয়েছে, একটা হচ্ছে মাঠ ফসল আর একটা হচ্ছে উদ্যান ফসল। আমরা পার্ট 2-এ এই দুইটা ফসল নিয়ে আলোচনা করব। আর পশু পাখি প্রতিপালন বলতে হচ্ছে স্বাস্থ্যসম্মতভাবে গবাদি পশু, হাঁস মুরগি পালন এবং পশু খাদ্য উৎপাদনকেই বোঝায়। মৎস্য চাষ বলতে মুক্ত এবং বদ্ধ জলাশয়ে বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন জাতের মাছের চাষকে বোঝানো হয়। আমরা এটাও পার্ট 2 আলোচনা করব। আর বনায়ন বলতে প্রাকৃতিক বনায়ন, সামাজিক বনায়ন এবং কৃষি বনায়ন কে বোঝানো হয়েছে। এখন এই বনায়ন অংশটা নিয়ে আমি সামান্য একটু আলোচনা করি। দেখো, প্রাকৃতিক বনায়ন কোনটা? অর্থাৎ নিজে নিজে যেসব বনাঞ্চল সৃষ্টি হয় সেটাই হচ্ছে প্রাকৃতিক বনাঞ্চল। যেমন আমাদের চট্টগ্রাম অথবা পার্বত্য চট্টগ্রাম, ঢাকা, টাঙ্গাইল, গাজীপুর, মধুপুরের শালবনও কিন্তু প্রাকৃতিক বন। এবং খুলনা শহরের দক্ষিণাঞ্চলেও প্রাকৃতিক বনাঞ্চল রয়েছে। এই বনাঞ্চলের প্রধান বৃক্ষ হচ্ছে সুন্দরী, শাল, গর্জন, গেওয়া, বাইন ইত্যাদি উদ্ভিদ। সামাজিক বন কোনগুলা? বাড়িঘর, বিদ্যালয়, পুকুর পাড়, রাস্তা বা বাঁধের দুই পাশে আমরা যে গাছপালা রোপণ করি সেটাই হচ্ছে সামাজিক বন। এবং লাস্ট হচ্ছে কৃষি বন। আমাদের দেশের অনেক বাড়িতে বা বাড়ির আঙ্গিনায় বড় গাছপালার সাথে সবজি চাষ করা হয়।
ফলের বাগানে ও ফসলি জমির আইল, ক্ষেত খামারে পৌঁছার পথ, পুকুরের চারপাশ এবং ছোট ছোট খালের পাশে যে আমরা গাছপালা লাগাই, এটাই হচ্ছে কৃষি বন। তো আমরা এই তিনটা বন সম্পর্কে, সামাজিক, প্রাকৃতিক এবং কৃষি বনায়ন সম্পর্কে জানতে পারলাম। এটা আরো ডিটেলস আমরা ষষ্ঠ অধ্যায়ে জানবো পরবর্তীতে। আচ্ছা, এখন আসো আমাদের পার্ট 1 থেকে আমি পড়ার সাথে সাথেই, আলোচনা করার সাথে সাথে আমি কিছু প্রশ্ন বলেছি। আরেকবার আমি একটু প্রশ্নগুলো রিপিট করি, দেখো। যেমন আমাদের কাপড় তৈরির সুতা আমরা কোথা থেকে কি কি হতে পাই? পাট, তুলা এবং রেশম থেকে। আর কাগজ তৈরির কাঁচামাল কাঠ ও আখের ছোবড়া এবং বাঁশ। আর ঔষধি উদ্ভিদ কোনগুলো? আমলকি, হর্তকি, বয়রা, থানকুনি, বাসক ইত্যাদি। এগুলো আমি একটু তোমাদের লিখে দিই, তাহলে তোমাদের আরেকটু মনে রাখতে সুবিধা হবে। দেখো, বাঁশ তৈরির কাগজ তৈরির কাঁচামাল। আচ্ছা, কাগজ তৈরির কাঁচামাল এবং কাপড়ের সুতা, 3 নাম্বার হচ্ছে ঔষধি উদ্ভিদ। দেখো, কাগজ তৈরির কাঁচামাল কোনগুলো? কাগজ তৈরির কাঁচামাল হচ্ছে বাঁশ, কাঠ ও আখের ছোবড়া, কাঠ ও আখের ছোবড়া, বাঁশ। কাপড়ের সুতা আমরা পাই কোথা থেকে? পাট, তুলা ও রেশম থেকে। ঔষধি উদ্ভিদ কোনগুলো? আমলকি, হর্তকি, তুলসী, থানকুনি, বাসক, বয়রা। তুলসী পাতাটা কিন্তু আমাদের সর্দি কাশিতে আমরা ব্যবহার করে থাকি। আর থানকুনিটা আমরা আমাদের পেটের বিভিন্ন সমস্যার জন্য ব্যবহার করে থাকি। থানকুনিটার আরেকটা নাম আমাদের প্রচলিত, খুব আমরা ভালো করে চিনি, আদা মুরগি যেটা বলি সেটাই হচ্ছে থানকুনি, বয়রা। আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের ঔষধি উদ্ভিদ। এছাড়াও গৃহ নির্মাণ সামগ্রী যেমন কাঠ, বাঁশ, খড়, শন এবং গোলপাতা। তো আশা করি এখান থেকে তোমাদের একটা প্রশ্ন থাকবে। এখন আসো পার্ট 2, ফসল, মৎস্য, পশু পাখি এবং বনায়ন। আচ্ছা, ফসল। আমরা পার্ট 1 এ পড়েছিলাম যে দুই ধরনের বিভিন্ন ফসল বলতে দুই ধরনের ফসলকে বোঝায়, একটা হচ্ছে মাঠ ফসল আর একটা হচ্ছে উদ্যান ফসল। আর এটাকে মূলত চাষের উপর ভিত্তি করে ফসলকে প্রধানত 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মাঠ ফসল আর একটা হচ্ছে উদ্যান ফসল। মাঠ ফসল কোনগুলো? যেগুলো খোলা অবস্থায় বা বেড়াবিহীন ভাবে যেসব ফসলাদি উৎপাদন করা হয় বা চাষ করা হয়, সেটাই হচ্ছে মাঠ ফসল। যেমন ধান, গম, ভুট্টা, পাট, তুলা ইত্যাদি হচ্ছে মাঠ ফসল। আবার এগুলা দানা জাতীয় ফসল, আর এই দানা জাতীয় ফসলই কিন্তু আমাদের প্রধান খাদ্য, ধান, গম, ভুট্টা। আর দানা জাতীয় ফসল থেকে আমরা আমাদের শর্করা পেয়ে থাকি এবং আমিষ সরবরাহ করা হয় মূলত করে মসুর, মাসকলাই, মুগ ইত্যাদি ডাল জাতীয় ফসলগুলা। আর এগুলা সবগুলাই হচ্ছে মাঠ ফসল। এছাড়াও রয়েছে দেখো তেল জাতীয় ফসল, যেমন তিল, সরিষা, তিসি, সূর্যমুখী ইত্যাদি। হ্যাঁ, তো এসব ফসল আমাদের খাদ্যের স্নেহ জাতীয় উপাদান সরবরাহ করে। আবার পাটও মাঠ ফসলের অন্তর্ভুক্ত। পাট হচ্ছে আঁশ জাতীয় ফসল, আর পাট আমাদের প্রধান অর্থকারী ফসল। এই পাট আমরা বিদেশে রপ্তানি করে অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। এছাড়াও পানীয় জাতীয় ফসল হচ্ছে চা এবং কফি। এই যেগুলো আমরা আলোচনা করলাম এই সবগুলাই হচ্ছে মাঠ ফসলের অন্তর্ভুক্ত। তো প্রশ্ন আসতে পারে যে নিম্নের কোনটি মাঠ ফসল? এছাড়া আসতে পারে যে পানীয় জাতীয় ফসল দুইটির নাম কি কি?
তাহলে দেখো আমরা একটু লিখি, যেমন দানা জাতীয় ফসল। দানা জাতীয় ফসল হচ্ছে ধান, গম, ভুট্টা। দানা জাতীয় ফসল হচ্ছে ধান, গম এবং ভুট্টা। আর এই দানা জাতীয় ফসল থেকে আমরা শর্করা পেয়ে থাকি, আর ডাল জাতীয় ফসল থেকে আমরা আমিষ পেয়ে থাকি। এবং তেল জাতীয় যে ফসল আছে যেমন তিল, সরিষা, তিসি, সূর্যমুখী, এগুলা থেকে আমরা স্নেহ জাতীয় উপাদান পেয়ে থাকি। আচ্ছা, তো এই দানা জাতীয় ফসল থেকে আমরা পাই কি? শর্করা। আচ্ছা, ঠিক একইভাবে তোমরা বাকিগুলো পড়ে নেবা। ডাল জাতীয় যে ফসলগুলো আছে, ডাল জাতীয় ফসল যেমন মসুর, মুগ এবং মাসকলাই। মসুর, মুগ এবং মাসকলাই, এবং এগুলা থেকে আমরা মূলত আমিষ পেয়ে থাকি। আচ্ছা, এছাড়াও আমরা তেল জাতীয় ফসল যেগুলো, সেগুলা থেকে আমরা স্নেহ জাতীয় উপাদান পেয়ে থাকি। তেল জাতীয় ফসল, তেল জাতীয় ফসল কোনগুলো? তিল, সরিষা, তিসি, সূর্যমুখী ইত্যাদি, এবং এগুলা থেকে আমরা স্নেহ জাতীয় উপাদান পেয়ে থাকি। আচ্ছা, আর পানীয় জাতীয় ফসল হচ্ছে চা এবং কফি, যেটা আমাদের সবার কাছে খুবই প্রিয়। আসো উদ্যান ফসল। মাঠ ফসল আমরা বলেছিলাম যে বেড়াবিহীন খোলা অবস্থায় যেসব ফসল চাষ করা হয় সেটাই হচ্ছে মাঠ ফসল। আর উদ্যান ফসল হচ্ছে বেড়া দিয়ে যেসব ফসল চাষ করা হয় সেটাই হচ্ছে উদ্যান ফসল। আর এই উদ্যান ফসল কৃষকরা সারা বছরই ফলান। যেমন উদ্যান ফসলের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের শাকসবজি, ফুল, ফল, মশলা ইত্যাদি। এছাড়াও লাউ, সিম, দেখবা আমাদের অনেকের বাসাবাড়িতে আমরা সামনের আঙ্গিনাতে লাউ গাছ, সিম গাছ ইত্যাদি চাষাবাদ করি। তো এগুলো হচ্ছে উদ্যান ফসলের অন্তর্ভুক্ত। আর এই যে লাউ, সিম, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, আলু, এগুলো কিন্তু শীতকালীন সবজি। এখন আস্তে আস্তে আমাদের দেশে শীতকাল চলে আসতেছে, তো আমরা এগুলার পরিমাণ বেশি বেশি করে দেখব। এছাড়াও কিছু মৌসুমী ফল রয়েছে উদ্যান ফসল অন্তর্ভুক্ত, যেমন আম, কাঁঠাল, লিচু, জাম ইত্যাদি। এগুলো দেখা যাচ্ছে আমাদের অনেকের গ্রামের বাড়িতেও আমরা এসব গাছপালা লাগিয়ে থাকি। আবার পেঁপে, নারিকেল, কলা ইত্যাদি সারা বছর পাওয়া যায়। পেঁপে, নারিকেল, কলা সারা বছরই আমরা পেয়ে থাকি। শাকসবজি ও ফল থেকে আমরা মূলত ভিটামিন এবং খনিজ পদার্থ পেয়ে থাকি। অতএব আমাদের প্রতিনিয়ত শাকসবজি এবং ফল খাওয়া জরুরি। সুতরাং বলা যায় ফসল উৎপাদনের মাধ্যমে আমরা বেঁচে থাকার জন্য প্রায় সকল উপাদানই পেয়ে থাকি। তো এখানে দুই একটা প্রশ্ন আসতে পারে যে নিচে কোনটি উদ্যান ফসল, অথবা শীতকালীন সবজি কোনগুলো, এছাড়া আসতে পারে যে সারা বছর পাওয়া যায় কোনগুলো, এবং শাকসবজি এবং ফল থেকে আমরা কি কি পেয়ে থাকি, ভিটামিন এবং খনিজ পদার্থ পেয়ে থাকি। এবার আসো মৎস্য। মাছ আমাদের হচ্ছে রূপালী সম্পদ এবং আমিষের প্রধান উৎস। আমাদের প্রায় আমিষের সিংহভাগ অর্থাৎ 60% আমরা এই মাছ থেকেই পেয়ে থাকি। সেজন্য আমাদেরকে বলা হয় মাছে ভাতে বাঙালি। বাংলাদেশের মাটি এবং পানি মাছ চাষের উপযোগী, এবং বাংলাদেশে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা হয়, যেমন রুই, কাতল, মৃগেল, সিলভার কাপ, তারপরে হচ্ছে তেলাপিয়া, পাঙ্গাস ইত্যাদি। বাংলাদেশ থেকে চিংড়ি সহ অনেক প্রজাতির মাছ বিদেশে রপ্তানি করা হয়, আর এই রপ্তানির ফলে আমরা অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। বর্তমানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান মাছ চাষের অনেক প্রযুক্তি বের করেছেন, যার ফলে আমরা আরো নতুন নতুন পদ্ধতিতে আমরা খুব সহজেই মাছ চাষ করে আমরা অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারছি। এছাড়াও অনেক
বেকার ছেলেরা আছে বা মানুষ আছে যারা এই মাছ চাষ করে অনেকে স্বাবলম্বী হয়ে যাচ্ছে। বর্তমানে আমাদের দৈনিক মাথাপিছু মাছের চাহিদা হচ্ছে প্রায় 56 গ্রাম, কিন্তু আমরা এখানে একটু কম পেয়ে থাকি, সেটা হচ্ছে 52 গ্রাম আমরা পেয়ে থাকি। এখানে কয়েকটা প্রশ্ন আসতে পারে, দেখো। যেমন আমিষের সিংহভাগ আমরা বা মাছ থেকে আমরা কত অংশ, প্রাণীজ আমিষের কত অংশ আমরা মাছ থেকে পেয়ে থাকি? উত্তর হবে 60%। প্রাণীজ আমিষের সিংহভাগ অর্থাৎ 60% আমরা মাছ থেকে পেয়ে থাকি। এছাড়াও আরেক দুইটা প্রশ্ন আছে যে দৈনিক মাথাপিছু মাছের চাহিদা কত গ্রাম আমাদের? এটা হবে 56 গ্রাম, কিন্তু আমরা পেয়ে থাকি হচ্ছে 52 গ্রাম। আচ্ছা, এবার আসো পশু পাখি। কৃষি কর্মকাণ্ডের বিরাট অংশ জুড়ে আছে পশু পাখি প্রতিপালন। আর এই পশু পাখি ছাড়া ফসল উৎপাদন এবং পুষ্টির কথা ভাবা যায় না। গৃহপালিত পশুর মধ্যে রয়েছে গরু, ছাগল, ভেড়া, মহিষ ইত্যাদি। তার মধ্যে গরু এবং মহিষ হাল চাষ এবং ভারবাহী হিসাবে ব্যবহার করা হয়। বর্তমানে যান্ত্রিক শক্তি পশু পাখির স্থান দখল করলেও এখনো আমাদের দেশে পশু শক্তির প্রয়োজনীয়তা শেষ হয়ে যায়। অর্থাৎ বর্তমানে কৃষি ক্ষেত্রে হাল চাষ জন্য অনেক অত্যাধুনিক প্রযুক্তি আবিষ্কৃত হয়েছে, যার ফলে আমরা অনেকেই এখন গরু মহিষ দ্বারা হাল চাষ করা থেকে আমরা আস্তে আস্তে দূরে সরে যাচ্ছি। কিন্তু অনেক ক্ষেত্রে আবার কিছু কিছু এলাকায় দেখা যায় যে গরু মহিষের চাহিদা অনেক, সেখানে এই গরু মহিষ দ্বারাই শুধুমাত্র হাল চাষ করা হয়। এছাড়াও হাল পাড়াগাঁয়ের পণ্য আনা নেওয়ার কাজেও এই গরু মহিষের গাড়ি ব্যবহৃত হয়। তো গরু মহিষ হাল চাষ এবং ভারবাহী হিসাবের পাশাপাশিও এগুলা মূলত আমাদের দুধ এবং এগুলা থেকে আমরা দুধ এবং মাংস পাচ্ছি। অন্যদিকে হাঁস, মুরগি, কবুতর এগুলা থেকেও আমরা মাংস এবং ডিম পাচ্ছি। অতএব বলতে পারতেছি যে আমরা পশু পাখি ছাড়া ফসল উৎপাদন এবং পুষ্টির কথা ভাবাই যায় না। আচ্ছা, বন এবং বনায়ন। গাছপালা দ্বারা আচ্ছাদিত এলাকাকে আমরা বন বলি, আর যে পদ্ধতিতে বন তৈরি হয় তাই হলো বনায়ন। তো এখানে একটা প্রশ্ন সৃজনশীল প্রায় আসে যে বন কাকে বলে? তাহলে গাছপালা দ্বারা আচ্ছাদিত এলাকাকে বলা হয় বন, আর যে পদ্ধতিতে বন তৈরি হয় তাই হলো বনায়ন। আর আমরা জানি প্রাণী এবং উদ্ভিদের সাথে একটা নিবিড় সম্পর্ক আছে প্রাণী এবং উদ্ভিদের মধ্যে। যেমন কিভাবে, দেখো, গাছপালা অক্সিজেন ত্যাগ করে এবং কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, আর আমরা বা প্রাণীরা কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি এবং অক্সিজেন গ্রহণ করি। তো আমরা যে কার্বন ডাই অক্সাইডটা ত্যাগ করি গাছপালা এটা গ্রহণ করে নেয়, আর গাছপালা যে অক্সিজেনটা ত্যাগ করে আমরা সেই অক্সিজেন গ্রহণ করি। এভাবেই মূলত আমরা বেঁচে আছি। কাজেই প্রাণীকে বাঁচতে হলে গাছপালাকেও বাঁচতে হবে এবং আমাদের বেশি বেশি করে গাছপালা রোপণ করতে হবে। কোন দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য সে দেশের মোট আয়তনের শতকরা 25% বনাঞ্চল থাকা প্রয়োজন, কিন্তু দুঃখের বিষয় আমাদের দেশে আছে মাত্র 17%। তো এখানে কিন্তু আমাদের আরো বেশি বেশি করে গাছপালা রোপণ করতে হবে। এই বনায়নের ভিতর দেখো অনেক পশু পাখি এবং কীটপতঙ্গও থাকে, যেগুলো আমাদের পরিবেশের জন্য খুবই উপকারী। আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষার্থে এগুলো অনেক সহযোগিতা করে। এছাড়াও বনের মাধ্যমে একদিকে কাঠ এবং জ্বালানির চাহিদাও পূরণ হয়। তো আশা করি তোমরা বন ও বনায়ন অংশটা বুঝেছো, এবং এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ 2-3টা প্রশ্ন আসতে পারে। যেমন বন কাকে বলে? গাছপালা দ্বারা আচ্ছাদিত এলাকাকে বন বলা হয়। এছাড়া বনায়ন বলতে কি বোঝায়? যে পদ্ধতিতে বন তৈরি হয় সেটাই হচ্ছে বনায়ন। এবং একটা দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য মোট আয়তনের শতকরা কত ভাগ বনাঞ্চল থাকা প্রয়োজন, সেটা হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য
25 বনভূমি থাকা প্রয়োজন, কিন্তু আমাদের দেশে আছে 17 আর এটা কেন? কারণ দেখা যাচ্ছে যে অনেকে আমরা গাছপালা কেটে ফেলি, এবং দেখা যাচ্ছে আমরা অনেক বনাঞ্চলের গাছপালাও কেটে কেটে আমরা বন উজাড় করে ফেলছি। তো এক্ষেত্রে আমাদের একটু সচেতন হতে হবে, আমাদের বেশি বেশি করে গাছপালা রোপণ করতে হবে। আচ্ছা দেখো, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য মোট আয়তনের শতকরা কত ভাগ বনভূমি থাকা প্রয়োজন? এটা হচ্ছে 25 আর আমি আবার বলছি যে বন, গাছপালা দ্বারা আচ্ছাদিত এলাকাকে আমরা বন বলি, আর যে পদ্ধতিতে বন তৈরি হয় সেটাই হচ্ছে বনায়ন। তো আশা করি তোমরা এই পাঠ 1 এবং 2 বুঝতে পেরেছো। তো এবং বাসায় সুন্দরভাবে পড়াশোনা করবে এবং সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।